ক্লাস 12 এর বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে নার্নস্টের সমীকরণকে ব্যবহার করে আমরা কোনো কোষের তড়িৎচালক বলকে মাপতে পারি। এছাড়া আমরা দেখব এই তড়িৎচালক বল অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স এর সাহায্যে আমরা কিভাবে ওই কোষের সমধ্রুবকের মান বের করতে পারি। তাহলে আমরা শুরু করছি ড্যানিয়েল কোষকে কেন্দ্র করে। ড্যানিয়েল কোষের যে সমীকরণ, ড্যানিয়েল কোষের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াটি হয় সেটি হচ্ছে জিঙ্ক Cu2+ এর সঙ্গে বিক্রিয়া করে Zn2+ আর কপার তৈরি করে। আমরা জানি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্ক কপার থেকে উপরে আছে, তাই জিঙ্কের সক্রিয়তা কপার থেকে বেশি, অর্থাৎ জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল কপারের তুলনায় কম, অর্থাৎ কপারের রিডাকশন পটেনশিয়াল বেশি, জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল কম। তাহলে আমরা গত ভিডিওতেই শিখেছি এরকম কোনো কোষকে আমরা কিভাবে সংকেতের সাহায্যে প্রকাশ করি। জিঙ্ক যেহেতু বেশি সক্রিয় এবং তার রিডাকশন পটেনশিয়াল কম, রিডাকশন পটেনশিয়াল এক্ষেত্রে কম, আর কপারের রিডাকশন পটেনশিয়াল বেশি। আর যেহেতু জিঙ্ক বেশি সক্রিয় তাই তার অক্সিডেশন বা জারণ হয়, আর আমরা দেখেছি যার জারণ হয় সে অ্যানোড হিসেবে কাজ করে, সুতরাং জিঙ্ক এক্ষেত্রে অ্যানোড হিসেবে কাজ করবে। আর কপার যেহেতু কম সক্রিয় সে তার মধ্যে রিডাকশন ঘটবে আর এটা ক্যাথোড হিসাবে আচরণ করবে। আর কোষের সাংকেতিক প্রকাশটা এরকম হবে Zn/Zn2+/Cu2+/Cu, এটা আমরা গত ভিডিওতে শিখেছি। এক্ষেত্রে জিঙ্ক হচ্ছে অ্যানোড, তার মধ্যে অক্সিডেশন হচ্ছে, আর কপার হচ্ছে ক্যাথোড, তার মধ্যে রিডাকশন হচ্ছে, বিজারণ হচ্ছে। তাহলে এই যে কোষ তৈরি হলো এটা হচ্ছে ক্যাথোড আর এই জিঙ্ক হচ্ছে অ্যানোড। তাহলে এই কোষের মধ্যে তড়িৎচালক বল যদি আমরা বের করতে চাই, তাহলে কোষের তড়িৎচালক বলটা হবে এই ক্যাথোডের বিভব মাইনাস অ্যানোডের বিভব, অর্থাৎ ক্যাথোড আর অ্যানোডের যে বিভব প্রভেদ সেটাই হবে কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। সুতরাং আমরা যদি বলি তড়িৎচালক বল হচ্ছে ই সেল হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, সুতরাং ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল টু হবে ই রাইট হচ্ছে ক্যাথোড, ই রাইট মাইনাস ই লেফট হচ্ছে অ্যানোড, অর্থাৎ ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তাহলে কোনো কোষের তড়িৎচালক বল বের করতে হলে আমাদেরকে ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করতে হবে, তাহলে আমরা কোনো কোষের তড়িৎচালক বল পাব। এবার আমরা যে কোনো ধাতুর ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান আমাদের জানা আছে। এটা আমরা কিভাবে বের করি? কোনো একটা ধাতু যখন আমরা, যেমন জিঙ্ক, এই যে জিঙ্ক ধাতু, যখন আমরা Zn2+ এর মধ্যে নিমজ্জিত করি আংশিকভাবে, জিঙ্ক ধাতুর একটি পাত নিয়ে তাকে Zn2+ দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করলাম। এবার এই Zn2+ দ্রবণের গাঢ়ত্ব যদি আমরা 1 মোলার নিই, 1 মোলার নিই, এবং টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি, এই অবস্থায় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার তার সঙ্গে যুক্ত করে আমরা তার প্রমাণ বিজারণ বিভবের মান নির্ণয় করতে পারি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে কিভাবে তার মান নির্ণয় করে এটা আমরা পরে আলোচনা করব। আমরা মোটামুটিভাবে আমরা সব ধাতুরই প্রমাণ বিজারণ বিভবের মান জানি, ওইগুলি চার্টের মধ্যে লেখা থাকে। নির্ণয় কিভাবে করি আমরা পরে দেখব। তাহলে এই যে প্রমাণ বিজারণ বিভবের মান, যদি আমরা জিঙ্কের কথা বলি, জিঙ্কের প্রমাণ বিজারণ বিভবের মান এইভাবে লেখা হয় E0 Zn/Zn2+। এর অর্থ হচ্ছে Zn2+ এর গাঢ়ত্ব যখন দ্রবণে 1 মোলার এবং টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমরা যে বিজারণ বিভব পেয়েছি জিঙ্কের, তা হচ্ছে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব। এবার আমরা ধরে নিচ্ছি এই কোষের বেলায় Zn2+ এবং Cu2+ উভয়েরই গাঢ়ত্ব 1 মোলার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে তড়িৎচালক বল পাবো, যেহেতু 1 মোলার গাঢ়ত্ব নিয়েছি, তাহলে জিঙ্কের যে বিভব তা হবে তার প্রমাণ বিজারণ বিভব, আর কপারের যে বিভব তা হবে কপারের প্রমাণ বিজারণ বিভব। সুতরাং এই ক্ষেত্রে ই সেল ইকুয়াল টু হবে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, আর ই ক্যাথোডটা কি এই ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভব, দেয়ারফর E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এটাকে আমরা E0 সেল বলতে পারি, অর্থাৎ কোষের প্রমাণ তড়িৎচালক বল।
কোষের প্রমাণ পরিচালক বল বলতে পারি। এটা কোন সময় হবে? যদি দ্রবণের গাঢ়ত্ব আমরা 1 মোলার নিই, তখন কোষের যে পরিচালক বল এটা হবে কোষের প্রমাণ পরিচালক বল। কিন্তু বিভিন্ন সময়ে আমরা যে দ্রবণের গাঢ়ত্বগুলি নেই তা তো সবসময় 1 মোলার নেই না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 1 মোলার নেই না, বিভিন্ন রকমের আলাদা আলাদা গাঢ়ত্ব নেই। তাহলে যদি আমরা আলাদা গাঢ়ত্ব নেই, সেই অনুযায়ী এই কোষের তড়িৎচালক বলের মধ্যেও পরিবর্তন ঘটবে এবং কোষের তড়িৎচালক বল পাল্টে যাবে। এবার কিভাবে পাল্টাবে এটাই আমরা নার্নস্টের সমীকরণের সাহায্যে দেখব। ধরে নিচ্ছি এই যে বিক্রিয়াটা এটা যদি সাম্যাবস্থায় পৌঁছায়, সাম্যাবস্থায় ধরি পৌঁছে গেল, যদি সাম্যাবস্থায় পৌঁছায় তার যে সাম্য ধ্রুবক আমরা লিখতে পারি K ইকুয়াল টু concentration of Zn2 plus into concentration of copper divided by concentration of zinc divided by concentration of Cu2 plus। এবার আমরা জানি বিশুদ্ধ তরল বা কঠিনের বেলায় গাঢ়ত্বকে 1 ধরা হয়, তাই এক্ষেত্রে আমরা কে বলতে পারি, যেহেতু কপার একটা বিশুদ্ধ ধাতু এবং জিঙ্ক একটা বিশুদ্ধ ধাতু কঠিন অবস্থায় আছে দুটোটাই, তাই তাদের গাঢ়ত্ব হচ্ছে 1। এই কারণে K ইকুয়াল টু আমরা লিখতে পারি Zn2 plus divided by Cu2 plus। এটা হচ্ছে সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক। সাম্যাবস্থা ছাড়া বিক্রিয়াটি অন্য যে কোনো মুহূর্তে, সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো মুহূর্তে এই যে অনুপাতটি, এটাকে কিন্তু আমরা সাম্য ধ্রুবক বলবো না, এটাকে বলবো বিক্রিয়া কোশেন্ট। কিউ দিয়ে লেখা হয় এটাকে, কিউ ইকুয়াল টু Zn2 plus এর গাঢ়ত্ব ডিভাইডেড বাই Cu2 plus এর গাঢ়ত্ব। যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন কিউ আর কে সমান হয়ে যাবে। অন্য যে কোনো সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো মুহূর্তে কিন্তু এই কে আর কিউ সমান হবে না। যাকে এবার দেখা যাক, এই অনুপাতটি যত বেশি হবে এর অর্থ কি? Zn2 plus এর পরিমাণ তত বেশি, Cu2 plus এর পরিমাণ কম। আর এখান থেকে দেখা যাচ্ছে যে যদি Cu2 plus এর পরিমাণ কম হয়, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ যদি কম হয়, তাহলে বিক্রিয়াটি তো ধীরে ধীরে সম্পন্ন হবে, বিক্রিয়াটি তো স্পিড থাকবে না, আস্তে সম্পন্ন হবে। যেহেতু বিক্রিয়াটি ধীরে ধীরে সম্পন্ন হবে, বিক্রিয়া থেকে উৎপন্ন যে কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি, তার পরিমাণও কম হবে, স্বাভাবিকভাবেই তড়িতের পরিমাণও কম হবে। এই কারণে এই অনুপাতটি যত বেশি হবে, বিক্রিয়কের পরিমাণ Cu2 plus এর পরিমাণ তত কম থাকবে, আর Zn2 plus এর পরিমাণ তত বেশি হবে, তাই তড়িৎচালক বলের মানও কমে যাবে। এই কারণে এই Cu2 plus আর Zn2 plus এর গাঢ়ত্ব যদি আমরা 1 মোলার না নিয়ে অন্য যে কোনো গাঢ়ত্ব নিই, তাহলে কিন্তু তড়িৎচালক বলের মান আমরা যেটা দেখেছিলাম যে E সেল ইকুয়াল টু হয় কি E0 সেল প্রমাণ অবস্থায় যদি একক গাঢ়ত্বে নিই। কিন্তু অন্য কোনো গাঢ়ত্বে এই যে তড়িৎচালক বলটা এই এর থেকে কমে যাবে। এবার কতটুকু কমবে? এবার যতটুকু কমবে ওইটা নির্ভর করবে কার উপর? Zn2 plus আর Cu2 plus এর গাঢ়ত্বের অনুপাতের উপর। Zn2 plus আর Cu2 plus এর গাঢ়ত্বের অনুপাতের উপর নির্ভর করবে কতটুকু হ্রাস পাবে এই E সেল E0 সেল থেকে। সুতরাং E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস এই অনুপাত হবে, এবং এই অনুপাতের উপর নির্ভর করে কিভাবে? এইভাবে nRT RT বাই NF ln A। তাহলে E সেল ইকুয়াল টু হচ্ছে E0 সেল মাইনাস RT বাই NF ন্যাচারাল লগারিদম অফ Zn2 plus বাই Cu2 plus। এখানে যদি আমরা ন্যাচারাল লগারিদমকে 10 বেস লগারিদমে কনভার্ট করি, তাহলে আমরা জানি 2.303 দিয়ে গুণ করতে হয়। তাহলে হবে কি E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 2.303 RT বাই NF log 10 বেস লগারিদম হবে এটা, log Zn2 plus ডিভাইডেড বাই Cu2 plus। এই যে সমীকরণ আমরা পেলাম, এটা হচ্ছে নার্নস্টের সমীকরণ, নার্নস্ট ইকুয়েশন। এই নার্নস্ট ইকুয়েশনের সাহায্যে আমরা কোনো কোষের তড়িৎচালক বলের মান নির্ণয় করতে পারি। যেহেতু E0 সেল আমরা চার্ট থেকে দেখে বের করে নিতে পারবো, অথবা E0 সেল আমরা কিভাবে বের করতে পারবো?
E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, এইভাবে বের করে নিতে পারবো। আর যদি আমাদের গারত্ব জানা থাকে এই দুইটার, তাহলে আমরা ই সেল বের করে নিতে পারবো। এই ক্ষেত্রে আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা জানি, টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, এন হচ্ছে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় কয়টি ইলেকট্রন ব্যবহৃত হয়েছে তার সংখ্যা। যেমন এই বিক্রিয়ার বেলায় কি হয়েছে, জিঙ্ক কয়টি ইলেকট্রন বর্জন করবে, দুটি। সুতরাং এই বিক্রিয়ায় কয়টি ইলেকট্রন, জিঙ্ক দুটি ইলেকট্রন বর্জন করে Cu2 কে দিল এবং Cu2 Cu তে পরিণত হলো। তাই এক্ষেত্রে ব্যবহৃত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দুটি। এখানে n হচ্ছে ব্যবহৃত ইলেকট্রনের সংখ্যা, f হচ্ছে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে ইকুয়াল টু 96500 কুলম্ব, 1 ফ্যারাডে ইকুয়াল টু 96500 কুলম্ব। এই সমীকরণটিতে আর এর মান বসিয়ে, আর হচ্ছে সার্বজনীন ধ্রুবক, টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 298 কেলভিন, এবং এফ এর মান 96500 কুলম্ব, 1 ফ্যারাডে ইকুয়াল টু 96500 কুলম্ব। এই মান বসিয়ে আমরা এই জায়গার ভ্যালুটা যা জানতে পারি তা হচ্ছে 0.059। তাহলে ই সেল হবে কত, ই সেল হবে E0 সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই n, এই 2.303 ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই এফ এর মান হচ্ছে 0.059। তাহলে 0.059 বাই n লগ concentration of Zn2 plus divided by concentration of Cu2 plus। এখানে Zn2 plus আর Cu2 plus এর গারত্ব বসিয়ে আমরা কোষের তড়িৎচালক বল ই সেল নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব একটি প্রবলেম। এক নম্বর প্রবলেমটি হচ্ছে দেওয়া হয়েছে Mg plus 2Ag plus Ag plus এর গারত্ব দেওয়া হয়েছে 0.0001 মোলার, এরও তৈরি হয়েছে Mg2 plus, তার গারত্ব দেওয়া হয়েছে 0.130 মোলার প্লাস 2Ag। কোষের প্রমাণ তড়িৎচালক বল দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ E0 সেল কোষের দেওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে ই সেল কত এবং কোষের সাংকেতিক প্রকাশ করতে বলা হয়েছে, সাংকেতিক প্রকাশ করতে বলা হয়েছে। কোষের সাংকেতিক প্রকাশ তো আমরা আগেই শিখেছি, তাহলে কোষের সাংকেতিক প্রকাশ কিভাবে হবে, এখানে Mg হচ্ছে বেশি সক্রিয় আর Ag হচ্ছে কম সক্রিয়, তাই Mg হবে অ্যানোড। তাহলে Mg স্ল্যাশ Mg2 প্লাস ডাবল স্ল্যাশ Ag প্লাস স্ল্যাশ Ag। এখানে তাদের গারত্ব ব্র্যাকেটে লিখতে হবে 0.0001 মোলার আর Ag প্লাসের গারত্ব হবে 0.130 মোলার। এই হচ্ছে কোষের গাণিতিক রূপ। এবার বের করতে হবে কোষের তড়িৎচালক বল ই সেল। তাহলে ই সেল ইকুয়াল টু আমরা জানি নার্স্টের সমীকরণ থেকে E0 সেল মাইনাস 0.059 বাই n। n এখানে কত, n হচ্ছে বিক্রিয়ায় ব্যবহৃত ইলেকট্রনের সংখ্যা, আর এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম Mg2 প্লাসে পরিণত হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম কয়টি ইলেকট্রন বর্জন করেছে, দুটি, তাই এক্ষেত্রে n এর মান হবে 2। তাহলে n হচ্ছে 2 ইন্টু লগ Mg2 প্লাসের গারত্ব ডিভাইডেড বাই Ag প্লাসের গারত্ব স্কোয়ার। এবার এই স্কোয়ার Ag প্লাসের গারত্ব স্কোয়ার কেন হলো, আসলে এই যে পোর্শনটা লাস্টের সমীকরণে, এই যে পোর্শনটা গারত্বের পোর্শনটার যে অনুপাতটা, এটা আসলে আমরা দেখেছি বিক্রিয়া কোষেন্ট বা সাম্য ধ্রুবকের কাছাকাছি বিক্রিয়া কোষেন্ট। আর আমরা ক্লাস 11-এ সাম্য ধ্রুবক যে চ্যাপ্টারটা পড়েছিলাম রাসায়নিক সাম্য, সেখানে আমরা দেখেছিলাম বিক্রিয়া কোষেন্ট বা সাম্য ধ্রুবককে যদি আমরা লিখতে যাই তাহলে গারত্বের সঠিক ঘাতে উন্নীত করে লিখতে হয়। এই কারণে Ag প্লাসের ঘাত হিসাবে 2 লিখতে হয়েছে। তাহলে এবার আমরা যদি E0 সেলের মান বসাই, E0 সেলের মান দেওয়া হয়েছে 3.17 ভোল্ট। তাহলে E0 সেল হবে 3.17 মাইনাস 0.059 বাই 2 লগ Mg2 প্লাসের গারত্ব হচ্ছে 0.130 ডিভাইডেড বাই Ag প্লাসের গারত্ব হচ্ছে 0.0001 এর স্কয়ার। এই জায়গাটা সলভ করে আমরা যা মান পাবো তা হচ্ছে 3.17 মাইনাস 0.21 ভোল্ট
ইকুয়াল টু 2.96 ভোল্ট। সেকেন্ড এক্সাম্পল দেওয়া আছে। সেকেন্ড এক্সাম্পল হলো আরেকটা বিক্রিয়া দেওয়া আছে Cu প্লাস 2Ag প্লাস এরো Cu2 প্লাস প্লাস 2Ag। এখানে গাঢ়ত্ব দেওয়া নেই, দিয়ে দিলেও পারতো। আচ্ছা, E0 সেল দেওয়া হচ্ছে 0.46 ভোল্ট। চাওয়া হয়েছে Kc ইকুয়াল টু কত, সমধ্রুবক বের করতে বলা হয়েছে, আর বলা হয়েছে কোষের সাংকেতিক প্রকাশ করো। সাংকেতিক প্রকাশ করো। এবার কোষের সাংকেতিক প্রকাশ হবে কি, এখানে Cu স্ল্যাশ Cu2 প্লাস ডাবল স্ল্যাশ Ag প্লাস স্ল্যাশ Ag। এই বিক্রিয়ায় n কত, কয়টি ইলেকট্রন ব্যবহৃত হয়েছে? কপার দেখো Cu2 প্লাসে পরিণত হয়েছে, তাহলে দুটি ইলেকট্রন বর্জন করেছে, তাহলে n এর মান হবে 2। দেখে আমরা আমাদের বের করতে হবে কি, সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক, আর আমরা নাস্টের সমীকরণ জানি, E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই, ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনের সংখ্যা 2, এটা ডিভাইড বাই 2 লগ Ag প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই Cu2 প্লাস। এটা হবে নাস্টের সমীকরণ। সাম্যাবস্থায় যখন এই বিক্রিয়াটি পৌঁছাবে, এই বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় পৌঁছে যাবে, তখন কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে বিক্রিয়াটি থেমে গেছে। তাই বিক্রিয়াটি কিন্তু আর কোনো রাসায়নিক শক্তি রিলিজ করবে না, বিক্রিয়াটি থেকে আর কোনো রাসায়নিক শক্তি কিন্তু আমরা পাবো না। এর ফলে কি হবে, এর ফলে যেহেতু বিক্রিয়া থেকে আমরা কোনো রাসায়নিক শক্তি আর পাবো না, এই বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় পৌঁছে গেল তখন আপাত দৃষ্টিতে মনে হবে যে রাসায়নিক বিক্রিয়াটি স্তব্ধ হয়ে গেছে। আর রাসায়নিক বিক্রিয়া যখন স্তব্ধ হয়ে যাবে তখন কোনো রাসায়নিক শক্তির আর মুক্তি ঘটবে না। যেহেতু রাসায়নিক শক্তির মুক্তি ঘটবে না, তাই তড়িৎ শক্তি উৎপন্ন হবে না, তাই তড়িৎচালক বলের মান হবে 0। তাই E সেল তখন হবে 0। তাহলে E সেল ইকুয়াল টু কি, E0 সেল মাইনাস 0.059/2 লগ, আর যেহেতু বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছে গেছে, এই যে বিক্রিয়া কোশেন্ট, এইটাই হবে বিক্রিয়ার সাম্য ধ্রুবক K, লগ K। তাহলে এখান থেকে আমরা বলতে পারি E0 সেল ইকুয়াল টু 0.059/2 লগ K। এবার আমরা এখান থেকে K এর মান বের করবো, তাহলে বজ্রগুণন করবো, 2 ইন্টু E0 সেল ডিভাইড বাই 0.059 ইকুয়াল টু লগ K। এই সমীকরণটিকে যদি আমরা সমাধান করি, সমীকরণটিকে সমাধান করলে K এর যে মান পাবো তার মান হচ্ছে K ইকুয়াল টু, অ্যান্টিলগ করতে হবে, K এর মান পেতে হলে K ইকুয়াল টু হবে 3.92 ইন্টু 10⁻15। এই হবে সাম্য ধ্রুবকের মান। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা দেখব তড়িৎ ইলেকট্রোকেমিস্ট্রি সম্পর্কে আরও নতুন কিছু আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।